নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা। যা কলিফল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি 3:03 খবর, আর আমি সৈকত। যে খবরের দিকে নজর রাখবো, আরাবুলের জগকাণ্ডে স্মৃতি উস্কে এবার প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা। কে দিলেন, কেন দিলেন, দেখাবো। ফের রাজ্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংঘাত, এবার কে নিয়ে জানাবো আমি আহেলি। আর এরপর থাকবো আমি সব্যসাচী। যেখানে রাজ্যে এসআইআর করতে হিমশিম দশা, কর্মীই তো পাওয়া যাচ্ছে না। সিইও চিঠি লিখলেন একেবারে নির্বাচন কমিশনের দফতরে। শুরুতেই সৈকত। একেবারেই সব্যসাচী, যে খবরের দিকে নজর রাখবো জানিয়েছিলাম, আরাবুলের জগকাণ্ডে স্মৃতি উস্কে এবার প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা পরিচালন কমিটির সভাপতির। অভিযুক্ত সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা। থানায় নালিশ প্রধান শিক্ষকের। অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। প্রশ্ন উঠছে, কেন অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়? কাকদ্বীপের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে দল। শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ইতিমধ্যেই স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি দলকেও রিপোর্ট দিতে বলা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কার্যত জগকাণ্ডের পুনরাবৃত্তি বলা যেতে পারে। আরাবুলের জগকাণ্ডে স্মৃতি উস্কে এবার প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা পরিচালন কমিটির সভাপতির। অভিযুক্ত সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা। আর আক্রান্ত প্রধান শিক্ষক কি বলছেন শোনাবো। গতকালের ঘটনায় কতটা আতঙ্কিত এই মুহূর্তে আপনি? আমি ভীষণ আতঙ্কিত, এবং এটা শুধু এইবার তো নয়, ইতিপূর্বেও হয়েছে। অভিভাবক প্রতিনিধি সিলেকশান, যেটা এইচএমের সঙ্গে করতে হয়, সেটা বলতে গিয়েও ম্যানুয়াল ছুড়ে দিয়ে দৌড়ে মারতে এসেছিলেন। প্রতি মুহূর্তে বাইরে অ্যাটাক হওয়ারও আমি আশঙ্কা বোধ করছি। অভিযোগ কি করবেন? হ্যাঁ, অবশ্যই। আজকে এখনই করব, কিছু সময় পরে আমি একটু উকিলের সঙ্গে কথা বলে আমি অবশ্যই অভিযোগ করবো, এফআইআর করব। অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বারুই কি বলছেন শোনাবো। দেখতে পেলাম আপনি স্যারের গায়ে হাত দিচ্ছেন। আমি আমি ঠেকাচ্ছিলাম। স্যার আপনাকে মারছিল, কারণ দেখি হঠাৎ কেন মারলো? তিনি হচ্ছেন বর্তমানে একটা ভ্রমণের নামে টাকা তুলে, সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এনসির কোনো রিপোর্ট নেয়নি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট দিতে গেছিলাম, রিসিপ্টটা দেয়, কিন্তু আমাদেরকে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পরে উনি কাগজটা নিয়ে চলে যায়। তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং যখন আমি সই করি তখন আমাকে চলে যায়। গোটা বিষয়টি নিয়ে আসরে বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন শুনুন। যারা শিক্ষকদের চাকরি খেয়েছে, যাদের হয়ে পুলিশ শিক্ষকদের লাথি মেরেছে, আজকে তারা সরাসরি লাথি মারছে। এতদিন পুলিশকে দিয়ে মারিয়েছে, এখন নিজেরা মারছে। তফাৎ এতটুকুই, এর বেশি কোনো তফাৎ নেই। তৃণমূল থাকবে আর শিক্ষকরা শিক্ষাঙ্গনে ক্লাস করবেন নিশ্চিন্তে নির্বিঘ্নে, এটা হতে পারে? এটা হতে পারে না। পাড়ায় পাড়ায় সমাধান, নিজেরা নিজেদের পাড়া থেকে তৃণমূলকে তাড়ান, এছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই বাংলার মানুষের। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল টিএমসিপির ছাত্র পরিষদের যেদিনকে প্রতিষ্ঠা দিবস, সেই দিন। এই পরীক্ষা বাতিলের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে একাধিকবার রিকোয়েস্ট করা হলো, বিভিন্ন মহল থেকে রিকোয়েস্ট করার পরও সেই পরীক্ষা কিন্তু বাতিল হয়নি, যা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্কের কি পুনরাবৃত্তি হতে চলেছে? এই প্রশ্ন সামনে আসছে কারণ আজ বিশ্বকর্মা পুজোর দিন পরিযায়ী শ্রমিকদের সম্মানে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব বিশ্ববিদ্যালয়ে ছুটি দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম, ছুটি দেওয়া হয়নি। আর এই বিষয়ে কোনো কারণও আমরা যোগাযোগ করার চেষ্টা করলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাওয়া যায়নি। কোনো আপডেট আছে কিনা আমরা জানিনি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। শ্রেয়সী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কি জানানো হয়েছে যে কি কারণে আজ ছুটি দেওয়া হলো না?
দেখো, এখনো পর্যন্ত আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি, এমনকি তারা ফোনও ধরছেন না। ফলে কার্যত কি কারণে এই ব্যতিক্রম সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে দেখা যাচ্ছে তার আশেপাশে অন্যান্য বিশ্ববিদ্যালয়, যাদবপুর বলা যেতে পারে অথবা প্রেসিডেন্সি বলা যেতে পারে কিংবা বর্ধমান বলা যেতে পারে, তাদের প্রত্যেকেরই কিন্তু আজকে ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকি এক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু আজকে ছুটি রয়েছে। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন হঠাৎ এই সিদ্ধান্ত, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের শোনাবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা স্টাফ তারা কি বলছেন। 28শে আগস্ট একটা সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছিলেন। আমরা যারা রাষ্ট্রবাদী চিন্তায় বিশ্বাসী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি, আমরা সেই সিদ্ধান্তটা যে বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছিল সেটাকে সমর্থন করেছিলাম। কিন্তু আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একটা সেকশন কিন্তু বন্ধ থাকবে, ইঞ্জিনিয়ারিং সেকশন। অলিখিতভাবে বিশ্ববিদ্যালয় কিন্তু ছুটিয়েই থাকবে, কাজকর্ম সেভাবে হবে না। এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সরকারি ছুটিকে অবজ্ঞা করে আজকে বিশ্ববিদ্যালয় খোলা রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আজকে কোনো পরীক্ষা নেই, সুতরাং বিশ্ববিদ্যালয়ের সেই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এসআইআর কার্যকরের আগে অপ্রতুল কর্মী নিয়ে ফাঁপড়ে সিইও দফতর। এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি লিখতে চলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, এমনটাই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই রাজ্যকে বিষয়টি জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, এখনো পর্যন্ত উত্তর মেলেনি বলে এই সূত্রের খবর। আর এই কারণেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখতে চলেছেন সিইও, কারণ বারবার বলা সত্ত্বেও যে বিপুল পরিমাণে কর্মযোগ্য কর্মকাণ্ড, তাতে যা লোক দরকার সেই লোক এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যদি নাই পাওয়া যায় তাহলে কাজ হবে কি করে? বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সেই তথ্য আবার নতুন করে পরীক্ষা করা, সেই সমস্তর জন্য যে লোক লাগবে তা পাওয়া যাচ্ছে না অগত্যা। একেবারে নির্বাচন কমিশনের কাছেই রাজ্য নির্বাচনী আধিকারিক তিনি চিঠি লিখে গোটা বিষয়টার সমাধান চাইছেন। আরও জানবো, অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ঠিক কি ভাবনা চিন্তা সিইওর, কি অসুবিধা সিইওর? অর্কদীপ্ত, দেখো, সামনে এসআইআর শুরু হতে পারে পশ্চিমবঙ্গে, এটা একটা সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই কমিশনের থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এসআইআর এর যে প্রিলিমিনারি কাজগুলো সব্যসাচী সেগুলো 30 তারিখে, চলতি মাসের 30 তারিখের মধ্যে শেষ করতে হবে এবং সেই মর্মেই কিন্তু কাজ এগোচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং সম্ভাবনা রয়েছে লক্ষ্মী পুজোর পরেই নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার। এরই মধ্যে যেটা দেখা যাচ্ছে যে একটা কর্মী অপ্রস্তুতা রয়েছে, বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে, এবং সেই জন্যই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি লেখা হচ্ছে। কারণ রাজ্যের তরফেও এই বিষয়টা, রাজ্যের সঙ্গে এই বিষয়টা কমিউনিকেট করা হয়েছিল সিইও অফিসের তরফ থেকে, এমনটাই খবর নির্বাচন কমিশনের সূত্রে, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো রেসপন্স পায়নি সিইও দপ্তর, এমনটাই জানা যাচ্ছে। ফলে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে বিষয়টা জানিয়ে যে এখানে কর্মী অপ্রতুলতা রয়েছে এবং বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর, সেই বিষয়টা জানিয়ে কমিশনকে চিঠি লিখতে চলেছে সিইও দপ্তর। এরপর কমিশনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়া হবে বা এই কর্মী অপ্রতুলতা কাটাতে কোনো এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে নাকি কমিশনের তরফ থেকে সরাসরি রাজ্যে যোগাযোগ করা হবে, সেই বিষয়টা কমিশনের ওপর, কিন্তু সিইও দপ্তর কিন্তু চাইছে কমিশনকে পুরো বিষয়টা জানিয়ে রাখতে। শুভসাচী, অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। আজ ৭৫ বছরে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছর নরেন্দ্র মোদীর জন্মদিনকে সেবা দিবস হিসাবে পালন করে বিজেপি। এবার এক পক্ষকাল অর্থাৎ 2 সপ্তাহ ধরে চলবে অনুষ্ঠান। আজ থেকে ২রা অক্টোবর পর্যন্ত টানা এই অনুষ্ঠানের নাম সেবা পাক্ষিক। এ সময় দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পালন করা হচ্ছে। সেবা পাক্ষিকের আওতায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, পরিবেশ সংরক্ষণ অভিযান, ক্রীড়া উৎসব চলছে। আজ দেশ জুড়ে 1000 জেলায় রক্তদান শিবির। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন হচ্ছে। রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক বিরোধী নেতৃত্ব তারা টুইটে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাহুল গান্ধীর টুইট আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। লোকসভার বিরোধী দলনেতা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও
টুইটে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। একাধিক বিরোধী নেতৃত্বরা দেশের প্রধানমন্ত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন জন্মদিন প্রসঙ্গে শোনাবো। শুভ জন্মদিন। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭৫তম জন্মদিবসে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, তার দীর্ঘ জীবন এবং সুস্থ শরীর কামনা করছি। সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে আমি আবার বলছি, গোটা দেশবাসী এবং গোটা পৃথিবীর ভারতীয়রা যে যেখানে আছেন তাদের আত্মার আত্মীয় নরেন্দ্র মোদী, তার ৭৫তম জন্মদিন, অনেক 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 অভিনন্দন। আমেরিকা এবং ভারতের শুল্ক যুদ্ধ কারুর অজানা নয়, কিন্তু এরই মাঝে আজ ধরা পড়েছে এক নতুন টুইস্ট। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আজ ৭৫ বছরে পা দিয়েছেন। তাকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশ কেন, শুধু বিশ্ব থেকে শুভেচ্ছা বার্তা আসছে প্রধানমন্ত্রীর জন্য। আর এরই মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল রাতেই ফোন করেছিলেন প্রধানমন্ত্রীকে এবং তিনি সেই ফোনালাপের কথা একটি পোস্টেও জানিয়েছেন। সেখানে তিনি মোদীকে রীতিমতো বন্ধু হিসেবে সম্বোধন করেছেন এবং প্রধানমন্ত্রীর যত কাজ আছে সেই কাজ সম্পর্কেও বিভিন্ন তথ্য তুলে ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও কূটনীতিকদের মতে যে এটি কিন্তু শুধুমাত্র শুভেচ্ছা বার্তা নয়, এটি শুল্ক যুদ্ধকে ঠান্ডা করার একটা প্রক্রিয়া মাত্র। এবং এই নিয়ে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছি, বক্তব্য পেয়েছি। আমরা শোনাবো আপনাদের অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি কি বলছেন এই নিয়ে, শুনুন। আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত রসায়নটি ভালো এবং সেই কারণেই বারবার এই শুল্ক যুদ্ধের মধ্যেও বারবার কিন্তু আমেরিকা চাইছে ভারতের সঙ্গে আপাত দৃষ্টিতে যে অবনতি হয়েছে সম্পর্কের সেটা মেরামত করতে। যেমন বাণিজ্য প্রতিনিধি দল এই মুহূর্তে ভারতে আছে, তারা কথাবার্তা বলেছে ভারতের নেতৃত্বের সাথে। অর্থাৎ আমেরিকা বুঝতে পারছে যে ভারতকে এড়িয়ে আজকের ওয়ার্ল্ড অর্ডারে চলা সম্ভব নয়। আমরা জানি যে ভারত আমেরিকা গত ৩ দশক ধরে একসাথে অনেক পথ হেঁটেছে এবং আগামী দিনেও তাদের সেই হাঁটার সম্ভাবনা আছে। অর্থাৎ আগামীতেও সম্পর্কের কিন্তু আরো উন্নতি হতে পারে। তবে এই যে শুল্ক নীতি, সেটার পরিবর্তন অবশ্যই দরকার। ফলে ট্রাম্পের এই যে বার্তা, সেটার মধ্যে সৌজন্য যেমন আছে, সেটার মধ্যে কিন্তু কিছুটা কূটনীতিও আছে। নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে নতি শিকার কি মাওবাদীদের? মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র অভয় নামে বিবৃতি জারি। মাওবাদীদের বিবৃতিতে অস্ত্র সংবরণের ঘোষণা, যেখানে অমিত শাহকে লেখা খোলা চিঠিতে অপারেশন কাগার বন্ধের আবেদন করা হয়েছে, যদিও শর্ত সাপেক্ষে। আপনারা জানেন যে অমিত শাহর করা হুঁশিয়ারি রয়েছে, ডেডলাইন রয়েছে, যে পরের বছর মার্চের আগে মাওবাদীদের সমূলে নির্মূল করা হবে। তারপরেই এই চিঠি কি বার্তা দিচ্ছে তা নিয়ে জল্পনা। কি বলেছিলেন অমিত শাহ, আপনাদের একবার শোনাই। 10 साल से बम धमाकों की श्रेणियां बंद हो गई। आए दिन बम धमाके कर चले जाते थे, कुछ नहीं होता था। 3 घंटे का एक न्यूज होता था। मुंबई के होटल में घुस जाते थे, रेलवे स्टेशन पर घुस जाते, घंटों तक 2-2 दिन तक देश का श्वास ऊपर हो जाता था, कुछ नहीं होता था। किसी की हिम्मत नहीं है इस देश में बम धमाके करने की। मान्यवर, ये देश सुरक्षित है नरेंद्र मोदी के साथ। आतंकवाद को जड़ से उखाड़ने के लिए हम प्रतिबद्ध। मैं फिर से एक बात कहता हूँ, 31 मार्च 2026 को यह देश नक्सलवाद से मुक्त हो जाएगा। সুভাষিস বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা বিশেষজ্ঞ, কি বলছেন এই নিয়ে শোনাবো। কাউন্টার ইনসার্জেন্সি টেকনিকের মধ্যে কোনো ডাকওয়ার্থ লুইস রুল আছে বলে আমার জানা নেই। সুতরাং পরিষ্কারভাবে জানার দরকার আছে যে যদি আমাকে পোকামাকড় পরিষ্কার করতে হয়, আমাকে তার জন্য ডিসইনফেক্টেন্ট দিতে হবে এবং তার জন্য পোকামাকড় মেল করুক, চিঠি লিখুক, হাতে পায়ে ধরুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।